আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামান রচিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় ক্যাপিটাল বাজেটিং টেকনিক তৃতীয় ক্লাস। বিগত দুইটি ক্লাসে আমরা এওয়াদের 3টি ফরম্যাট এবং 11টি রিকোয়ারমেন্ট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং ফরম্যাট অনুযায়ী গাণিতিক সমস্যাগুলো আমার বই থেকে সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এওয়াদের প্রত্যেকটি রিকোয়ারমেন্ট 3টে বেসিসে কীভাবে সমাধান করতে হয় সে বিষয়ে দেখাবো। তাহলে চলুন প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্ট পেব্যাক পিরিয়ড এবং ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। আজকের ক্লাসে আমরা এই দুইটা রিকোয়ারমেন্ট শিখব 3টে বেসিসে। আমাদের বইয়ের পেব্যাক পিরিয়ড নিয়ে আমরা আলোচনা করেছি। দেখুন, পেব্যাক পিরিয়ড এবং ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড এটা 3টা বেসিসে হয়। ধরুন 1 নম্বর প্রবলেম, সিএপএটি যদি সমান হয় তাহলে পেব্যাক পিরিয়ড ছোট একটা সূত্র দেওয়া হবে, সেটার জন্য আমরা দেখাইছি। এবার 2 নম্বর, সিএপএটি অসমান হলে কীভাবে পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হয় এবং ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড কীভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়ে আলোচনা করেছি। আর এবার আসুন 3 নম্বর প্রবলেম, এটা হলো যদি প্রশ্নে সিএফবিটি দেওয়া থাকে তাহলে প্রথমে সিএফএটি তৈরি করে নিয়ে তারপরে পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হয় এবং ডিসকাউন্ট পেব্যাক নির্ণয় করতে হয়, সেগুলো দেখানো হয়েছে। তাহলে চলুন প্রথমে 1 নম্বর প্রবলেম থেকে দেখি যে সিএফএটি যদি সমান হয় তাহলে সূত্রটা কী হবে। আমরা সূত্র গত ক্লাসে 1 নম্বর ক্লাসে শিখেছি, এখন আমরা অঙ্কটা করব। প্রথমে সিএপএটি যে সমান এটা আমরা বুঝবো কী হবে। প্রশ্নটা পড়ি, এ কোম্পানি ওয়ান্ট টু ইনভেস্ট ইন এ প্রজেক্ট দ্য ইনিশিয়ালি আউট অফ হুইচ ইজ টাকা 1 লক্ষ। একটা কোম্পানি বিনিয়োগ করতে চাচ্ছে একটা প্রজেক্টে, এককালীন একসাথে 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে চাই। 1 লক্ষ টাকা এটা ক্যাশ আউটফ্লো বলা হয়, এনসিও। দ্য রিলিভেন্ট ক্যাশ ফ্লো অফ দ্য প্রজেক্ট ইজ 25,000 টাকা ফর 6 ইয়ার। বাস 25,000 টাকা 25,000 টাকা এরকম 6 বার আসবে একই টাকা। তাহলে যে আমাদের ক্যাশ ইনফ্লো ফিডব্যাক আসবে 25,000 টাকা প্রতি বছরে, তাহলে এটা সমান সিএফএটি। আচ্ছা, এটা সিএফএটি নাকি সিএফবিটি কীভাবে বুঝবেন? যদি প্রশ্নপত্রে ক্যাশ ফ্লো লেখা থাকে সেখানে ট্যাক্স রেট দেওয়া না থাকে তাহলে ওই ক্যাশ ফ্লোটা হবে সিএফএটি। আর ক্যাশ ফ্লো লিখে যদি ট্যাক্স রেট দেওয়া থাকে তাহলে সেটা মনে করব সিএফবিটি। তো আমাদের ক্যাশ ফ্লো আপনার ট্যাক্স বানিয়ে নিতে হবে। যাই হোক, এটা আমাদের ট্যাক্স রেট দেওয়া নেই, এই জন্য এটা আমরা বলছি যে এটা সিএফএটি, নিট ক্যাশ বেনিফিট। এখন রিকোয়ারমেন্ট ক্যালকুলেট দ্য পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড তৈরি করতে হবে, 4 মার্কের জন্য এটা আসতে পারে। দেখুন, তাহলে প্রতি বছরে যেহেতু সমান সিএফএটি, তো সূত্র হবে পেব্যাক পিরিয়ড সমান সমান এনসিও ডিভাইড বাই সিএফএটি। এখানে সিএফএটি পার এনাম অথবা এভারেজ সিএফএটি বলা যাবে, কারণ প্রতি বছরে যখন সমান তখন পার এনামও লেখা যায়, এভারেজও লেখা যায়। তো হিয়ারে আমরা এনসিও লিখেছি 1 লাখ টাকা আর সিএফএটি লিখেছি 25,000 টাকা পার এনাম। এনসিও 1 লক্ষকে 25,000 দ্বারা ভাগ করলে 4 ইয়ার্স, অর্থাৎ সময় লাগবে এই প্রদানকৃত টাকা আমাদের ফিরে আসতে সময় লাগবে কয় বছর? 4 বছর। তো পুনরুদ্ধারের জন্য 4 বছর সময় লাগবে, এটা হচ্ছে পেব্যাক পিরিয়ড। ঠিক আছে, দেখুন পেব্যাক পিরিয়ড বলতে আমরা বুঝি যে প্রদানকৃত টাকা বা বিনিয়োগকৃত টাকা পুনরুদ্ধার করা বা পুনরায় ফিরে আসার সময় নির্ধারণ করা। এই জন্য এখানে উত্তরটা আসবে ইয়ার্স, মানে সময় নির্ণয় হবে। ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড এবং পেব্যাক পিরিয়ড একই জিনিস, শুধুমাত্র পার্থক্য হলো ডিসকাউন্ট পেব্যাক করার সময় প্রথমে সিএফএটিকে ডিসকাউন্ট করে নিতে হবে, প্রেজেন্ট ভ্যালু করে নিতে হবে নির্দিষ্ট হারে। এখানে প্রস্তাবপত্রে দেওয়া থাকবে ইন্টারনাল, এখানে নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া থাকবে, সেটা দিয়ে ডিসকাউন্ট করে নিয়ে তারপর পেব্যাক পিরিয়ড করতে হবে। তো আমরা 2 নম্বর অঙ্কে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড করব। তো আসুন, এখন যদি সমান সিএফএটি হয় তাহলে এই সূত্রটা পেব্যাক পিরিয়ডের। দ্বিতীয়টা আমরা দেখব সিএফএটি যদি অসমান হয়। 2 নম্বর অঙ্ক দেখুন, এ কোম্পানি ওয়ান্ট টু ইনভেস্ট ইন এ প্রজেক্ট দ্য ইনিশিয়াল আউটফ্লো অফ হুইচ টাকা 1 লক্ষ। 1 লক্ষ টাকা যদি বিনিয়োগ করে, দ্য রিলিভেন্ট ক্যাশ ফ্লো অফ দ্য প্রজেক্ট ইজ গিভেন। গুলো নিচে দেওয়া হলো 5 বছরের ইনকাম হবে। প্রথমে ক্যাশ ফ্লো 40,000, 30,000, 20,000, 40,000 এবং 30,000, 5 বার 5 রকমের টাকা হয়েছে। তাহলে এটা অসমান, সিএফএটি অসমান। আমরা ফিগারটা দেখে চিনতে পারছি যে সিএফএটি সমান নয়। এই ক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করব পেব্যাক পিরিয়ড? তখন প্রদানকৃত টাকা ফিরে আসার জন্য আমাদের এই যে টাকাগুলো আস্তে আস্তে ক্রমে যোগ করতে হবে। অর্থাৎ প্রথমে 40 আর 30 কত? 70,000 টাকা। 70 আর 30 90,000 টাকা। 90 আর 40 1,30,000 টাকা। তো আমাদের প্রদানকৃত টাকা হচ্ছে মাত্র 1 লক্ষ। তো 1,30,000 টাকা হয়ে যাচ্ছে 74 বছরে। তাহলে 4 বছর সময় আমাদের লাগবে না, 4 বছরের কম লাগবে। তাহলে এখানে আমরা দেখলাম যখন 90,000 টাকা আসলো, এই পর্যন্ত আমাদের ফুল নিয়ার অফ দ্য ফুল ইয়ার কয় বছর? 3 বছর। আর পরবর্তীতে কয়েকটা মাস লাগবে, আর সেটা নির্ণয় করার জন্য আমাদের ক্রমে যোগ করতে হবে। তো আসুন আমরা একটু উত্তরপত্র দেখে আসি। বলছে ক্যালকুলেট দ্য পেব্যাক পিরিয়ড। উই নো দ্যাট, আমরা জানি পেব্যাক পিরিয়ডের সূত্র
যেহেতু আর সমান, তাই এই সূত্রটা লিখতে হবে এ প্লাস এনসিও মাইনাস সিএফএটি ডিভাইড বাই ডি। ডিতে ডাউন অফ দ্য ইয়ার সিএফএটি, আর সিএফএটি মানে কর্মদ্বৈত সিএফএটি, আর এনসি মানে নিট ক্যাশ আউটফ্লো, আর এতে অ্যাজমিং নিয়ার অফ দ্য ফুল ইয়ার। হিয়ারে আমরা লিখলাম এনসিও 1 লাখ টাকা। এই 1 লাখের কাছাকাছি কর্মদ্বৈত কত হবে তাই দেখতে হবে। 1 লাখের সমান অথবা কম, কম অথবা সমান নিতে হবে, কিন্তু 1 টাকাও বেশি নেওয়া যাবে না। তো আমরা কর্মদ্বৈত এখানে একটু তৈরি করি। আর সেক্ষেত্রে দেখুন পেব্যাক পিরিয়ড করার জন্য মাত্র আমাদের এই 3টে কলাম লাগবে। এইগুলো ডিসকাউন্ট পেব্যাকের জন্য লাগে। তো আমাদের এই 3টে কলাম নিয়ে আগে আলোচনা করি। প্রথম 40,000 আর 30,000, 70,000, 70 আর 20, 90, 90 আর 40, 1,30,000, 1,30,000 আর 30, 1,60,000। কিন্তু আমাদের টাকা উঠে আসছে তৃতীয় বছরে 90,000 হয়ে গেছে, আর 4th বছরে 1,30,000 হয়ে গেছে। তাহলে এই 4th বছর নেওয়া যাবে না, বেশি হলে নেওয়া যাবে না, তো কম অথবা সমান নিতে হবে। তাহলে আমাদের নিকটতম কাছাকাছি কম কত? 90,000। এই 90,000 হলো কর্মযোজিত নিকটতম ফলাফল। তো এইটা কত বছর লেগেছে এই 90,000 আসতে? নিয়ার অফ দ্য ইয়ার 3 বছর। 3 বছর আর 10,000 টাকা শর্ট আছে, ওই 10,000 টাকা পরবর্তী বছরে কয়েকটা মাস সময় লাগবে, আর সেটাই আমরা নির্ণয় করব। তো আসুন, এতে নিয়ার অফ দ্য ইয়ার, নিয়ার অফ দ্য ফুল ইয়ার, আর সিএফএটি এটা হলো কর্মদ্বৈত, সিএফএটি কত? 90,000 টাকা। আচ্ছা, এবার ডিতে ডাউন অফ দ্য ইয়ার, যে ডাউন অফ দ্য ইয়ার হচ্ছে যে নিয়ার অফ দ্য ফুল ইয়ারের নিচের বছরে যেটা সিএফএটি হবে, এটা হলো সিএফএটি ডাউন অফ দ্য ইয়ার। তো এটা কত টাকা? 40,000 টাকা। এই মানটা আমরা লিখে দিলাম, লিখে পোস্টিং দিয়ে এখন আমরা ক্যালকুলেশন করলাম। 3.24 ইয়ার্স হয়েছে, তার মানে 3.25 ইয়ার্স এত সময় লাগবে এই 1 লাখ টাকা উঠে আসতে। এখন আসুন, আমরা সিএফএটি করার জন্য শুধু ছক করেছি 3টে কলাম বিশিষ্ট। 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে ক্যালকুলেট দ্য ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড করতে হবে, অর্থাৎ এই সিএফএটিকে আগে আমাদের ডিসকাউন্ট করে নিতে হবে, তারপরে সিএফএটি ডিসকাউন্ট সিএফএটি করতে হবে। এর জন্য আমি আবার এখানে 3টে কলাম দিয়েছি। দেখুন, প্রথমে ডিসকাউন্ট ফ্যাক্টর কীভাবে লিখতে হয়? 1 ভাগ, এরপরে 1.10% বলা ছিল ডিসকাউন্ট, তো 1.10 টু দি পাওয়ার n। এখন যদি আমাদের প্রথম বছর হয় তাহলে পাওয়ার 1 দিতে হবে, দিয়ে ক্যালকুলেশন করলে 9091 আসবে, 0.9091। দ্বিতীয় বছর যদি হয় 0.826, এরপরে পাওয়ার যদি 3 হয়, আমরা এখানে পাওয়ার 3 লিখবো। 3 লিখে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখবো 7513। 4 যদি হয় পাওয়ার, তাহলে 4 লিখে আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর হবে 6830। এই পিভি ফ্যাক্টরগুলো আগে আমরা সবই লিখে নিলাম 5ম বছর পর্যন্ত। এবার আসুন, সিএফএটির যে ঘর, এই টাকাটা 40,000 টাকার সাথে 0.9091 গুণ করলে 36,364। সিএফএটিকে গুণ করবো, 30,000কে গুণ করবো 24,792। 20,000কে গুণ করবো 0.7513 দ্বারা, তাহলে আসবে 15,026 টাকা। 40,000কে আমরা 0.683 দ্বারা গুণ করলে 27,320 টাকা। 30,000কে গুণ করবো এখানে 18,627 টাকা। এবার আসুন, ডিসকাউন্ট সিএফএটি এই টাকাটা কর্মে কর্মে আমরা যোগ করি। তাহলে প্রথমে 36,364 প্লাস 24,792 প্লাস 15,026 টাকা প্লাস 27,000 যোগ করলে 1,03,502 টাকা। এরপরে 18,000 টাকা যোগ করলে 1,22,129 টাকা। খেয়াল করুন, এটা হলো ডিসকাউন্ট সিএফএটি। ডিসকাউন্টের যে সিএফএটিটা ছিল, এটা কর্মে কর্মে যোগ করলাম। এবার আমরা ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের সূত্রটা দেখে আসি, তারপরে আবার এখানে আসবো। তো আসুন, ক্যালকুলেশন অফ ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। উই নো দ্যাট, আমরা জানি ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড সমান এ নিয়ার অফ দ্য ফুল ইয়ার প্লাস উপরে এনসিও মাইনাস ডিসকাউন্ট সিএফএটি ডিভাইড বাই ডাউন অফ দ্য ইয়ার ডিসকাউন্ট সিএফএটি। হিয়ারে এনসিও লিখলাম 1 লাখ টাকা, ডিসকাউন্ট সিএফএটি 1 লাখের কাছাকাছি সমান অথবা কম নিতে হবে। তাহলে আসুন এখানে দেখি ক্রমে ক্রমে, এখানে হচ্ছে আমাদের 76,000, তারপরে 1,03,000 হয়ে আছে, তাহলে 1 লাখের বেশি হয়ে আছে বলে আমরা সি হিসেবে এটা নিতে পারি। এবার আসুন, এটা কোন বছরে আসছে? 3rd ইয়ারে, অর্থাৎ এর মান হলো 3। এরপর আসুন, এর নিচেই ডিসকাউন্ট সিএফএটি, এটা হলো ডির মান, মান হলো 27,320। আমরা চলে আসি, তাহলে 27,320 লিখলাম, 76,182 লিখলাম, 1 লাখ লিখলাম। এবার আমরা সূত্রে যথারীতি মানটা বসিয়ে অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করলাম 3.872 ইয়ার্স। যদি আমরা ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড বের করি তাহলে 3.872 ইয়ার্স লাগবে, আর যদি ডিসকাউন্ট করার আগে আমরা সরাসরি সিএফএটিতে করি তাহলে 3.25 ইয়ার্স লাগবে। ক্লিয়ার? তাহলে পেব্যাক পিরিয়ড এবং ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড একই জিনিস, শুধুমাত্র প্রথমে কি করতে হয়,
ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড বললে এই ডিসকাউন্টটা করে নিতে হয়, ডিসকাউন্ট করে প্রেজেন্ট ভ্যালু বের করে নিতে হয়, নিয়ে তারপরে কর্মদ্বৈত যোগ করতে হয়। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এটা কয় নম্বর বেসিস করলাম? 2 নম্বর বেসিস, যেখানে সিএফএটি দেওয়া আছে অসমান, আর প্রথমে 1 নম্বর বেসিস ছিল সমান সিএফএটি। এবার 3 নম্বর বেসিসে দেখবো যদি সিএফএটি দেওয়া না থাকে, যেমন সিএফবিটি দেওয়া থাকে, তাহলে কিভাবে করবো। এমন একটা অঙ্ক আমরা 3 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি। A company is considering an investment proposal which require an initial cash outflow of টাকা 1 লক্ষ। The investment will have a life of 5 years, 5 বছর জীবনকাল। The project will have no salvage value at the end of the life, ওই প্রজেক্টের salvage value থাকবে না আয়ুষ্কাল শেষ হওয়ার পরে। The company use the straight line method of depreciation, কোম্পানির ইকুইপমেন্টটা ডিপ্রিসিয়েশন তৈরি করবে সরলরৈখিক পদ্ধতিতে। The company's tax rate is 40%, ট্যাক্স রেট দেওয়া আছে 40%। দ্য এস্টিমেটেড ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, দেখুন ক্যাশ ফ্লো লেখা আছে এবং বিফোর ট্যাক্স না থাকলেও আমরা বুঝতাম যেহেতু ট্যাক্স রেট দেওয়া আছে তাহলে এটা সিএফবিটি মনে করতাম। তারপরে এটা বলে দিচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, তাহলে তো আমরা বুঝতেই পারতেছি। তো এইগুলো চেনার উপায় আমি এখানে অবশ্যই লিখে দিয়েছি। সিএফবিটি সংক্রান্ত অঙ্ক চেনার উপায়গুলো হলো প্রশ্নপত্রে সরাসরি সিএফবিটি দেওয়া থাকবে, অথবা প্রশ্নপত্রে যদি সরাসরি সিএফবিটি দেওয়া না থাকে তাহলে ক্যাশ ফ্লো বা ক্যাশ ইনফ্লো লেখা থাকবে। পাশাপাশি প্রশ্নপত্রের ক্যাশ ফ্লো ক্যাশ ইনফ্লো লেখার সাথে সাথে ট্যাক্স রেট দেওয়া থাকবে, তখন ওই ক্যাশ ফ্লোকে আমরা সিএফবিটি ধরে নিতে পারবো। প্রশ্নপত্রে যখন সিএফবিটি লেখা থাকবে তখন অবশ্যই প্রথমে সিএফবিটি তৈরি করে তারপরে অন্যান্য রিকোয়ারমেন্টগুলো করতে হবে। তো আসুন আমরা শুরু করি। এখানে ক্যাশ ফ্লো 50,000 টাকা, 40,000 টাকা, 45, 50 এবং 40,000 টাকা, এটা হলো সিএফবিটি, যেহেতু বিফোর ট্যাক্স বলেছে। এখন আমরা এইটাকে আগে সিএফবিটি বানাবো, তারপরে দেন আমরা ক্যালকুলেট করব। তো পেব্যাক পিরিয়ড করুন আর ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড করুন, ক্যালকুলেশন হবে পেব্যাক রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল দরকার নেই, শুধুমাত্র আমরা পেব্যাক পিরিয়ডটাই শিখবো আজকে। ঠিক আছে, দেখুন পেব্যাক রিসিপ্রোকালও থাক। তাহলে আসুন প্রথমে আমরা সিএফএটি তৈরি করার জন্য আমাদের ওয়ার্কিং করতে হবে ডিপ্রিসিয়েশন এবং সিএফএটি, এটা আমাদের ওয়ার্কিং। ডিপ্রিসিয়েশনের সূত্র হলো কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই অ্যাসেট লাইফ। তো কস্ট অফ মেশিন দেখলাম 1 লক্ষ টাকা, স্যালভেজ ভ্যালু 0 বললো এখানে, আর লাইফ হচ্ছে 5 বছর, তাহলে ভাগ করে দেখলাম 20,000 টাকা প্রতি বছরের অবস্থায়। ক্যালকুলেশন অফ সিএফএটি, এই সিএফএটি আমাদের ওয়ার্কিং, এটা আমাদের রিকোয়ারমেন্ট না। যেহেতু সিএফএটি দেওয়া নেই তাই আমরা ওয়ার্কিং করে সিএফএটি বানিয়ে নিচ্ছি, তারপরে আমরা রিকোয়ারমেন্ট শুরু করবো। ইয়ার এখানে আমাদের 5টা বছর দেওয়া আছে, আর সিএফবিটি যেটা দেওয়া আছে এখান থেকে আমরা কপি করে নিয়ে চলে আসলাম 50,000, 40,000, 45,000 এগুলো নিয়ে এসে ডিপ্রিসিয়েশন আমরা এইমাত্র 1 নম্বর ওয়ার্কিং করলাম 20,000 টাকা, প্রত্যেকের ঘরে 20,000 টাকা। এবার আসুন ইবিটি, যখনই আমরা ডিপ্রিসিয়েশন সরাই নেব তখন হয়ে যাবে আর্নিং বিফোর ট্যাক্স। তো 50,000 টাকা থেকে 20,000 বাদ দিলে কত থাকে? 30,000 টাকা। 40 থেকে 20 বাদ দিলে কত থাকে? 20,000 টাকা। 45 থেকে 20 বাদ দিলে 25,000 টাকা। 50 থেকে 20 বাদ দিলে 30,000 টাকা। 40 থেকে 20 বাদ দিলে 20,000 টাকা। এটা হলো আর্নিং বিফোর ট্যাক্স। এবার ট্যাক্স ধার্য করবো এই ইবিটির উপরে 40%। 40% হবে প্রথমে 3 সেরি 12,000 টাকা, তারপরে 4 দুগুণে 8,000 টাকা, 4 25 10,000 টাকা, এরপর 30,000 গুণ করলে 4, 3 সেরি 12,000 টাকা, আর 20,000 উপরে 40%, 4 দুগুণে 8,000 টাকা। এই হলো ট্যাক্স। ট্যাক্স বাদ দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেলে ইএটি হবে, আর্নিং আফটার ট্যাক্স হবে। তাহলে ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স। এবার আমরা ট্যাক্স বাদ দিলাম, দিলে ইএটি হলো। এই ইএটি কীভাবে দেখালাম? যে আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স মাইনাস করলাম, অর্থাৎ কলামের সংখ্যা 4 থেকে 5 মাইনাস করলে আমাদের ইএটি আর্নিং আফটার ট্যাক্স হয়ে যায়। এখন সিএফএটি, এটা আমরা এর আগেও শিখেছি কীভাবে হয়। ইএটির সাথে ক্যাশ ফ্লো মানে ডিপ্রিসিয়েশন যোগ করতে হবে। এই ডিপ্রিসিয়েশন 20,000 করে সবার সাথে যোগ করি, 18 আর 20 38, তারপরে 12 আর 20,000 32,000, এরপরে 15,000 আর 20,000 35,000, 18,000 আর 20,000 38,000, 12,000 আর 20,000 32,000। এই হলো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, সিএফএটি অথবা এনসিবি বলা হয়। এটা তৈরি করার পরে এবার আমাদের রিকোয়ারমেন্টে বলছে ক্যালকুলেট দ্য পেব্যাক পিরিয়ড। তো পেব্যাক পিরিয়ডের জন্য আমাদের 3টা কলাম লাগে, এটা ছক তৈরি করতে হয়। সেক্ষেত্রে দেখুন পেব্যাক পিরিয়ডের জন্যই আমরা শুধুমাত্র ছক করবো, এরপরে আর আমাদের অন্য রিকোয়ারমেন্টে ছক করা লাগবে না। দেখুন ক্যালকুলেশন অফ পেব্যাক পিরিয়ড লিখলাম, প্রথমে সিএফএটি এখান থেকে কপি পেস্ট করলাম, ক্রমে যোগ করলাম 38 আর 32, 70 আর 35, 1,05,000 আর 38,000, 1,43,000 আর 32, 1,75,000। এনসিও ছিল 1 লাখ। এখন 1 লাখের কাছাকাছি সমান অথবা কম নিতে হবে, তাহলে এখান থেকে সিএফএটি নিতে হবে
70,000। কেন? কারণ এক লোকের কাছাকাছি সমান অথবা কম, তাই এখানে বেশি হয়ে যাচ্ছে বলে তার কমটা নিতে হবে। তাহলে এটা হলো সির মান আর এটা হলো এর মান, অর্থাৎ নিকটতম বছর হচ্ছে আমাদের 2। আচ্ছা, এটা আমরা সি লিখে দিতে পারি, দিলাম এখানে সি। আর নিচের বছরের যেটা, এটা হলো ডি, ডাউন অফ দ্য ইয়ার সিএবিটি। ক্লিয়ার? হিয়ারে আমরা মান বসালাম, এনসিও 1 লাখ টাকা, সিসিএফএটি 70,000 টাকা, আর নিয়ার অফ দ্য ইয়ার ফুল ইয়ার হচ্ছে কত? 2 বছর, আর ডিতে ডাউন অফ দ্য ইয়ার সিএফএটি কত? 35,000 টাকা। মান বসিয়ে আমরা অসমান পদ্ধতি যেটা সূত্র এ প্লাস এনসিও মাইনাস সিসিএফএটি ডিভাইড বাই ডাউন অফ দ্য ইয়ার সিএফএটি, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলাম। 30কে 35 দ্বারা ভাগ করলে পয়েন্ট এখানে আসে 0.87857। তো 2.875 ইয়ার্স, এটা হলো অ্যান্সার। এবার আসলে আরেকটা রিকোয়ারমেন্ট আমরা শিখাই যে পেব্যাক রিসিপ্রোকাল, পারস্পরিক আয়ের হার, যে কত বছর আমরা এই যে 5 বছর আয় করলাম, 5 বছরের মোট আয়ের হার কত, এটাকে বলা হয় পেব্যাক রিসিপ্রোকাল। তো রিসিপ্রোকালের সূত্র হলো এভারেজ সিএফএটি ডিভাইডেড বাই এনসিও ইন্টু 100। সিএফএটি খেয়াল করুন এখানে কত আছে, এবারে সিএফএটি এই যে 38, 32, 35, 38, 32, এগুলো যোগ করলে কত হয়? এগুলো যোগ করলে 75,000 হবে। তাহলে আমরা এবার পেব্যাক রিসিপ্রোকালের সূত্র দেখলাম এভারেজ সিএফএটি, তো 1,75,000কে 5 দ্বারা ভাগ করলে এভারেজ পাওয়া যাবে। এভারেজ আছে 35,000 পাওয়া যাবে, ডিভাইডেড বাই এনসিও 1 লাখ টাকা। 35কে 1 লাখ দ্বারা ভাগ করে 100 গুণ করলে 35%, এটাকে বলে পেব্যাক রিসিপ্রোকাল। এটা অনেক সময় আসে, তারপরে আমরা সহজ বলে শিখে ফেললাম যে পারস্পরিক আয়ের হার সমূহ। শিক্ষার্থীগণ, পেব্যাক পিরিয়ড 3টে বেসিসে আমরা শিখলাম। আশা করি এখন যে কোনো অঙ্ক আপনারা সমাধান করতে পারে, কারণ ফিগারটা চেঞ্জ হতে পারে কিন্তু নিয়ম তো চেঞ্জ হবে না। তাহলে কয়টা বেসিস থাকতে পারে? যে সিএফবিটি সংক্রান্ত থাকতে পারে, তখন আমাদের কাজ হলো সিএফবিটি তৈরি করে নিয়ে তারপরে পেব্যাক পিরিয়ড করা। আচ্ছা, সেটা সমান সিএফবিটি হতে পারে, অসমান সিএফবিটি হতে পারে। এবার আসুন, অসমান সিএফবিটি যদি হয় তাহলে আমাদের কি করতে হবে? ক্রমে ক্রমে যোগ করে তারপরে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর তার মধ্যে আমরা ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডও শিখেছি। ডিসকাউন্ট পেব্যাক হচ্ছে কি, সিএফবিটিকে আগে পি ফ্যাক্টর করে নিতে হবে। পি ফ্যাক্টরের জন্য আমাদের একটা সূত্র শেখানো হয়েছে। এই পি ফ্যাক্টর যে 1 বছর পরে যে 1 টাকা পাওয়া যাবে তার বর্তমান মূল্য, এই বর্তমান মূল্য পি ফ্যাক্টর নির্ণয় করে নিয়ে তারপরে আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর তৈরি করে ক্রমে ক্রমে যুক্ত করতে হবে। ক্রমে ক্রমে যোগ করলে ডিসকাউন্ট সিএফবিটি হয়ে যাবে। যেমন ডিসকাউন্ট সিএফবিটি, এটাকে ডিসকাউন্ট সিএফবিটি। যাই হোক, ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড আমরা শিখেছি। এরপরে আরেকটা প্রথমটা কি শিখেছিলাম, যদি সিএফবিটি সমান হয়ে যায়, প্রতি বছরের সমান যদি হয়, তাহলে পেব্যাক পিরিয়ড কেমন হবে? পেব্যাক পিরিয়ড সহজ হবে, এনসিওকে এবারে সিএফবিটি দ্বারা ভাগ করতে হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নিচেই, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার বইটা সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনে নিলে সুলভ মূল্যে নিতে পারবেন। সেটা দেখুন, বই আপনার কাছে যেটাই থাক, একটা ভালো বই এখন শিক্ষকের মতো ভূমিকা রাখে। তাই ভালো রেজাল্ট করার জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই। মানুষের ভালো রেজাল্ট করার জন্য একই বই 2-3 রাইটারের সংগ্রহ করতে হয়, যেটা ভালো লাগে সেটাই বেশি অনুসরণ করতে হয়। তাই আপনার অনুরোধ করব, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা নিজ টাইম লাইনে শেয়ার করেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এর পরবর্তীতে কী কী ভিডিও লাগবে সেগুলো কমেন্টে জানাবেন। শিক্ষার্থীগণ, তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আগামী ক্লাসে আমরা এআরআর এবং আরওআই নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।